ওকে, চলো সময় ব্যর্থ না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। অ্যাকচুয়ালি আজকে যেটা দেখলাম, এসএসসি তার সাইটে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে। নট অনলি দ্যাট, আরও একটা জিনিস করেছে সেটা হচ্ছে কি এক্সামের প্যাটার্ন কেমন হবে। ওকে, তো সবার প্রথমে কনগ্র্যাচুলেশন টু অল অফ ইউ কি কেমিস্ট্রিতে তোমার ভ্যাকেন্সি আছে। আমি এটাকে হিউজই বলবো, হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সিস। সেটা হচ্ছে তোমার 986 অ্যান্ড ফিমেল ক্যাটাগরির জন্য 162। এরপরে রিজার্ভেশন পলিসি ওয়াইজ ও ব্রেকআপ হবে যাই হবে, কিন্তু ভাই এই ভ্যাকেন্সি এটা হচ্ছে হিউজ ভ্যাকেন্সি। তো আমি তো এটুকুই জাস্ট দেখে আমার মনে হচ্ছে যে যারা কেমিস্ট্রি লেখাপড়া করেছো একটু ঠিকঠাক, যারা কেমিস্ট্রি ভালোবাসো তারা তো টপার বানবে, র্যাঙ্ক করবে, দ্যাট ইজ ফর শিওর। আর যারা কেমিস্ট্রি পড়াশোনা করেছো ঠিকঠাক, তো তারা সবাই আই হোপ কি এই বছরের মধ্যেই ইউ গাইজ উইল গেটিং এমপ্লয়েড। তো এখন কথা হচ্ছে যে এর সঙ্গে যেটা করেছে সেটা হচ্ছে প্যাটার্নের চেঞ্জ করেছে কিছুটা। প্যাটার্নের চেঞ্জ মানে হচ্ছে তোমার যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হয়েছে 10 নাম্বার। ওকে, ইন্টারভিউর জন্য দেওয়া হয়েছে তোমার 10 নাম্বার, অ্যান্ড ডেমো ক্লাসের জন্য দেওয়া হয়েছে 10 নাম্বার। ওকে, টোটাল হচ্ছে তোমার 30 মার্কস। এই 30 মার্কস দেওয়া হয়েছে এক্সট্রা। এখন কেস হচ্ছে কেন দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে সিম্পলি পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেসব ক্যান্ডিডেট যারা অলরেডি টিচার ছিলেন স্কুলে, সে যেভাবে হোক, সামনের রাস্তা পিছনের রাস্তা সেসব আমি ডিসকাস করছি না এখানে, তারা যাতে করে একটা বেটার অপরচুনিটি পায় আর কি। মানে তাদের সঙ্গে এবার দেখো কিছু লোক যে উল্টো পথে ঢুকেছে ঠিক আছে, কিন্তু ঠিকঠাকভাবে তো অনেক লোক ঢুকেছে, তাদের সঙ্গে তো ইনজাস্টিস কোথাও না কোথাও হয়ে যাচ্ছে আর কি, সেই কোলাটারাল ড্যামেজের মতো আর কি। কিছু লোককে পানিশমেন্ট দিতে গিয়ে কিছু লোক ফেঁসে গেছে। তো আমারও কোথাও না কোথাও মনে হয় যে তাদেরকে একটুখানি অ্যাডভান্টেজ দেওয়া দরকার আর কি। অ্যান্ড যেহেতু ভ্যাকেন্সি টোটাল যেটা তোমার আগে যেটা ছিল 24 কি 26,000, এক্সাক্ট ডেটা আমি দেখিনি, লেটসে 26,000। এই 26,000 আগে ভ্যাকেন্সি ছিল, এখন তোমার করেছে 44,000 টোটাল ভ্যাকেন্সি। এখন কেস হচ্ছে ভ্যাকেন্সি তো যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে এবার, বা আগের বছর মানে 2016-তে যারা পাস করতে পারেনি, তো তারা তো পাচ্ছে একটা স্কোপ, যেহেতু ভ্যাকেন্সি বেড়েছে। আর যাদের চাকরি গেছে তারাও ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সের জন্য তোমার 10 নম্বর পেয়ে যাবে। আর হচ্ছে তোমার ডেমো ক্লাসের জন্য আমি ধরে নিচ্ছি যে 10 নাম্বার দিয়েই দেবে ওদেরকে। ওকে, তো এই 20 মার্কস এক্সট্রা পেয়ে যাবে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা কি, আমার যেটা মনে হচ্ছে আর কি পার্সোনালি, যে সাপোজ ধরো এখানে আমার কেমিস্ট্রিতে ভ্যাকেন্সি রয়েছে 900, আমি শুধু কেমিস্ট্রিটা বলছি, আমি টোটাল এই 44,000, 22,000, 24,000 সব দেখে আমার কাজ নেই। এখানে কেস হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রির ভ্যাকেন্সি হচ্ছে 986। এখন আমি ধরে নিচ্ছি যে এর আগে মানে 2016-র এক্সামের জন্য তোমার ভ্যাকেন্সি ছিল 500। এবার আমার যেটা মনে হয় আর কি, যে কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে এই মানে ব্যাকডোর এন্ট্রি, মানে যেহেতু নাম্বারটা কম, তো লোক আর কি এদেরকে টার্গেট কম করে। যেসব সাবজেক্টের নাম্বার বেশি, যেমন ওই যে তোমার জেনারেল সায়েন্স হয়ে গেল বা কি আর্টসের কোনো সাবজেক্ট হয়ে গেলো, তখন ওখানে নাম্বার যেহেতু বেশি থাকে ওরা বেশি টার্গেটেড হয়। এই 400-500 লোক কোথায় খুঁজে বেড়াবে গোটা ওয়েস্ট বেঙ্গলে, তো এরা মনে হয় যে না টার্গেটেড কম হয়েছে আর কি। তো এই 500 জন যারা কেমিস্ট্রি চাকরি যারা আগে করতো 2016-তে করতো, এবং যাদের চাকরি চলে গেছে বিকজ অফ দ্য ডিসিশন অফ অনারেবল সুপ্রিম কোর্ট, তো দে আর জেনুইন ক্যান্ডিডেট, আই হোপ সো। আর তারা আবার দ্বিতীয়বার এক্সাম দিলে তারা চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। তার কারণ হচ্ছে 10 নাম্বার ডেমো ক্লাস, 10 নাম্বার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। ওকে, আর যেহেতু সরকারে এটা দেখে, দেখো অ্যাডভার্টাইজমেন্টে দেখে কোথাও না কোথায় আমার একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, সরকারের সেন্টিমেন্টটা কী সেটা বুঝতে পারছে। সেটা সরকারের সেন্টিমেন্ট হচ্ছে যারা চাকরি হারিয়েছে তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া। এটা এটা ইটস ভেরি ক্লিয়ার। এই যে কেউ বুঝতে পারবে। তো যেহেতু সরকারের প্রায়োরিটি এটা, তো ডেমো ক্লাসের জন্য 10 নাম্বার, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার, আর ইন্টারভিউর মধ্যে যে 10 নাম্বার সেটাতেও তারা 8-9 পেয়ে যাবে। ওকে, তো এইখানে 30 মার্কস তারা পেয়ে যাচ্ছে। এখন একমাত্র জেনারেল যেটা কম্পিটিশন সেটা হচ্ছে 60 মার্কস রিটেনের ওপর। এই 60 মার্কসের মধ্যে আমি প্রথমে আগে বললাম যে তোমাদেরকে, যে যারা চাকরি হারিয়েছে
স্পেশালি ইন কেমিস্ট্রি আমি ধরে নিচ্ছি তারা সবাই মোটামুটি মানে ঠিকঠাকই ছেলে আর কি, তারা যোগ্যই ক্যান্ডিডেট। তো তারা ভাই এর আগেও পাস করেছে, তারা এখনও পাস করবে, ক্লিয়ার? এটা তুমি ধরে রাখো। এবার 95% কেস হবে যেখানে তারা পাস করবে। এবার 5% হতে পারে, আমি বল 5-এরও কম হবে, 5% হতে পারে যে যারা একটু স্লিপ হয়ে গেল হয়তো, ওকে। তো 5% স্লিপ হয়ে যেতে পারে, বাট 95% আমি যেহেতু পাস করে যাবে আমার এটা মনে হচ্ছে। তো এই যে 1000 ভ্যাকেন্সি রয়েছে কেমিস্ট্রিতে, তুমি ধরে রাখো 500 যে ভ্যাকেন্সিস, সেই ভ্যাকেন্সিস হচ্ছে নতুন ক্যান্ডিডেট পাবে, মানে হচ্ছে যারা মাস্টার ছিল সেটা বাদ দিয়ে বাকি তোমাদের জন্য ভ্যাকেন্সিস ভাই 500। আর যারা টিচার তারা অ্যাবজর্ব হয়ে যাবে অলমোস্ট। তার কারণ হচ্ছে এটা ফ্যাক্ট, মানে বিশ্বাস করো না করে এটা ফ্যাক্ট। কারণ যারা পড়াচ্ছে তারা, আমি কমসে কম এটা বিশ্বাস করি, একটা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটকে যদি যে মাস্টার হয় আর কি, যদি সে ভাবে যে আমাকে পড়াতে হবে, সে যদি পড়ায় তাকে গ্র্যাজুয়েশন লেভেলের নলেজ তো দরকার, তবে আমি অ্যাজ এ টিচার হিসাবে আমি পড়াতে পারবো। আর যদি মনে হয় ঠিক আছে চলো পড়ানোর কি দরকার, চাকরি তো পেয়ে গেছি এদিক ওদিক করে, এরকম টিচার নেই তা নয়, আসেও, তাদের হয়তো একটু হ্যাপা হতে পারে, বাকি অ্যাজ এ হোল আমার মনে হয় যে পেয়ে যাবে তারা, ঠিক আছে। তো এই 1100 ভ্যাকেন্সি ঠিক আছে, ওই ফ্রেশ যেটা ভ্যাকেন্সি মাইনাস করলে, মাস্টার কোটাকে মাইনাস করলে যেটুকু থাকবে, দ্যাট ইজ দ্য ভ্যাকেন্সিজ অ্যাকচুয়ালি, ইউ ক্যান সে। তো এখন আর একটা এখানে পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে এখন কেস হচ্ছে যে এই যে অ্যাডভান্টেজ এটা পাবে কখন, আফটার ক্লিয়ারিং দ্য রিটেন এক্সাম ক্লিয়ার করার পর তবেই এই অ্যাডভান্টেজ 10 নাম্বার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, 10 নাম্বার ডেমো ক্লাস আর 10 নাম্বার ইন্টারভিউ, এই যে অ্যাডভান্টেজটা টিচারগুলোকে পেতে গেলে আগে রিটেন এক্সামকে ক্লিয়ার করতে হবে। এখন রিটেন এক্সাম তো কীভাবে ক্লিয়ার করাবে, ধরো 1000 ভ্যাকেন্সিস, ঠিক আছে না, 1000 ভ্যাকেন্সিজের এগেনস্টে হয়তো 5 গুণ ডাকলো, 5 টাইমস যদি ডাকে তো 5000, ওকে। এবার 5000 ভাই কেমিস্ট্রির অনার্স 5000 লোক কেমিস্ট্রি ঠিকঠাক জানে ওয়েস্ট বেঙ্গলে, আই ডোন্ট নো কত আছে। তো আমার মনে হচ্ছে সবাইকে পাস করাবে। এখন পাস করাতে গেলে আমি ধরে নিচ্ছি এর মধ্যে যদি থাকে আর কি অল্প বিস্তর নেই, যদি আমার মনে হচ্ছে কেমিস্ট্রির বা বাকি সাবজেক্টে যদি থাকে, তো তাদেরকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে আসতে গেলে গভর্নমেন্টকে কী করতে হবে, একটা জায়গায় কোশ্চেনটাকে নামাতে হবে, কোশ্চেনের লেভেলটা এতটা নামাতে হবে সে যেন মোটামুটি একটা নাম্বার পায়, ওকে। এটাকে লেভেলিং এফেক্ট বলছে। তো কোশ্চেনের লেভেল আমার কী হবে, ড্রপ হবে, কোশ্চেন কখনো টাফ কোশ্চেন হবে না। কারণ দেখবে একটা মানে কেমিস্ট্রি জানা ছেলে আর মোটামুটি জানা ছেলের মধ্যে পার্থক্য যেটা হয়ে যায়, কোশ্চেনটা একটু টাফ করলে না, যারা কেমিস্ট্রি ভালো বোঝে বা কেমিস্ট্রি ভালোবাসে সেই ছেলেকটা পাস করবে কিন্তু। আর যখনই কোশ্চেনটা সোজা হবে তখন দেখবে সবাই মোটামুটি একটা এভারেজ নাম্বার পেয়ে গেছে, যে জানে সে পাবে ভালো, কিন্তু বাকিরাও কী হবে, অ্যাজ এ হোল ঠিকঠাক একটা নাম্বার পাবে সবাই। তখন তুমি কিন্তু যে একটু কম জানে মানে 5টা ক্যান্ডিডেটের মধ্যে যাদের কেমিস্ট্রি নলেজের অল্প বিস্তর ডিফারেন্স আছে তাদেরকে তুমি আলাদা করতে পারবে না। যেমন কেমিস্ট্রির টার্মে আমরা জানি কি একটা পড়েছিলাম আমরা, যে লেভেলিং সলভেন্ট আর হচ্ছে ডিফারেন্সিয়েটিং সলভেন্ট। যদি কোনো অ্যাসিডের অ্যাসিডিটি আমরা জানতে, মানে 3টে অ্যাসিডের অ্যাসিডিটি যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, যেমন ধরো আমি একটা এখানে কেমিস্ট্রির টার্মে বোঝাই তোমাদের ব্যাপারটা, আমার যেটা মনে হয়েছে আর কি, সেটা হচ্ছে কি যদি এখানে HCl HF আর হচ্ছে সাপোজ অ্যাসিডিক অ্যাসিড, ওকে, এই 3টে অ্যাসিডে যদি আমি অ্যাসিডের ডিফারেন্স করতে চাই, আমি এই 3টে অ্যাসিডকে প্রথমে ধরো আমি অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করলাম, অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করালে HClও প্রোটন ছাড়বে 100%, হাইড্রোফ্লুরিক অ্যাসিডও 100% প্রোটন ছাড়বে, ইভেন অ্যাসিডিক অ্যাসিডও 100% প্রোটন ছাড়বে। তো উইথ রেসপেক্ট টু NH3 এর 3টেকেই সমান অ্যাসিড হিসেবে 3টেকে অ্যাসিড মনে হবে, হ্যাঁ 3টে অ্যাসিড, 3টে অ্যাসিডিটি আমি পার্থক্য করতে পারবো না, 3টেই অ্যাসিড। এখন যদি আমি NH3 জায়গাতে যখন আমি ওয়াটার দিয়ে দেবো না, তখন দেখা যাবে অ্যাসিডিক অ্যাসিড 100% ভাঙছে না, তখন মনে হবে হ্যাঁ এই দুটো তো স্ট্রং অ্যাসিড বাট এটা তো উইক অ্যাসিড হয়ে গেল। এখন যখন এর বাদ দিয়ে যখন আমি ইথানল দেবো, ওকে, দেখা যাবে ইথানল দিলে তখন হাইড্রোফ্লুরিক অ্যাসিডকে প্রোটনেট করতে পারছে, HCl পাচ্ছে না, তখন আবার এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট হয়ে যাবে, HF উইল বি স্ট্রঙ্গার দেন HCl, মানে এরকম করে করা যায় আর কি। তো এটা আমরা পড়েছি কেমিস্ট্রিতে যে লেবেলিং এফেক্ট কাকে বলা হয়, যেখানে 3টের স্ট্রেংথকে সমান মনে হচ্ছে, যেমন অ্যামোনিয়া হয়ে গেলে এখানে লেবেলিং এজেন্ট, তো এটাকে বলে লেবেলিং এফেক্ট। আর ওয়াটার যাই দিলাম আমি ডিফারেন্সিয়েট হয়ে গেলো, আবার ইথানল দিলাম আরও ডিফারেন্সিয়েট হয়ে গেলো, তো এইগুলো ইউজ হচ্ছে অ্যাজ এ ডিফারেন্সিয়েটিং এজেন্ট। তো সিমিলারলি SSC যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেনের লেভেলটাকে এমন জায়গায় নিয়ে নামাবে যাতে করে যারা কম কেমিস্ট্রি জানে, যারা বেশি কেমিস্ট্রি জানে, সবাই লেভেল হয়ে যায়, সবাই যেন একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়,
যাতে করে সবাইকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত টেনে নেওয়া যায়। যেসব ছেলেগুলো চাকরি বাদ গেছে তাদেরকে যেন প্রত্যেককে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত টেনে নেওয়া যায়। ওয়ান্স দে উইল এন্টার দ্য ইন্টারভিউ বোর্ড, দে উইল ফেস দ্য ইন্টারভিউ বোর্ড, তখন কী হবে, দে উইল গেট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড দে উইল সিলেক্ট এগেন। তো সেটা এসএসসি করবে, এটা নিয়ে আমার তো কমসে কম ডাউট নেই। আর এখন কেস হচ্ছে, আমি কেন বলছি আমি এটা এই জন্য বলছি যে আর এতে ঘাবড়ানোর কিছু নেই কিন্তু, আর এটা কোথাও না কোথাও আমার জায়েজই মনে হচ্ছে কি যে ছেলেগুলো মানে গেছে আর কি, যাদের চাকরি হঠাৎ করে আজকে ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠলাম আর আমার চাকরি নেই। সো ভাই এটা ভেরি মানে কী বলবো, প্রচণ্ড যাই হোক লাগবে। এখন আমরা যারা ফ্রেশ প্রিপারেশন নিচ্ছি তাদের এন্ডে ব্যাপারটা বোঝা খুব মুশকিল, কিন্তু একবার চাকরিতে যখন তোমরাও ঢুকে যাবে, 5 বছর চাকরি করবে, তারপরে একবার ভাবনা চিন্তা করে দেখো যে হঠাৎ করে চাকরি চলে গেলে যদি কালকে তোমার মনে হয় যে কাল থেকে তোমার চাকরি নেই, তখন কেমন ফিল হবে। তো এটুল আমি বলছি না বিশেষ কিছু, তো আমি এটুকু বলবো যে তোমাদের চিন্তার কিছু কারণ নেই। কারণ ভাই এই যে ভ্যাকেন্সি রয়েছে, ইটস হিউজ আর ইটস হিউজ। একটা সময় ছিল যখন তোমার এসএসসিটা ওই রিজিয়নে ভাগ করে হতো, 4টে রিজিয়নে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি তৈরি হতো। তখন প্রথমেই তোমার কাছে একটা বড় স্ট্রাগল, তুমি কোন রিজনে ফর্ম ভরবে। ঠিক আছে, দেখা গেলো একটা রিজনে ফর্ম বললে সেই রিজনে দেখা গেলো কিছু ভালো ছেলে আসে, আর সেখানে কাট আপ চলে গেল 50-60, আর একটা রিজনে কেউ ফর্ম ভরলো না, সেখানে ভ্যাকেন্সি কম থাকা সত্ত্বেও কাট আপ গেলো তোমার থেকে 10 নাম্বার কম। তো অনেক রকম গল্প হতো একটা সময়, কিন্তু এখন এটা সেন্ট্রালাইজ করাতে ব্যাপারটা একটু তো কমসে কম ঠিকঠাক হয়েছে। এনিওয়ে, তো বাকি তো আর কী বলবো, বিশেষ কিছু বলার নেই। তো এখন কেস হচ্ছে, তাহলে এত যদি সোজা কোশ্চেন হয়, তাহলে আমাদের করণীয় কী, আমাদের স্ট্র্যাটেজি কী হবে, কীভাবে পড়া। আমি বলবো প্রথম কথা যেটা হচ্ছে গো থ্রু দ্য সিলেবাস। একবার ভাই সিলেবাসটাকে খুব ফাস্ট গো থ্রু করো, একবার সিলেবাসকে ফাস্ট গো থ্রু করো, বেশি ডিপে ঢোকার দরকার নেই। এটা হচ্ছে এসএসসি এক্সাম, নেট গেট নয়, এসএসসি এক্সাম এসএসসির মতোই হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো আর গো থ্রু করো সিলেবাসটাকে। আর যেটা করবে, এখন এমসিকিউ কোশ্চেন হবে, তো যেসব এক্সাম কেমিস্ট্রি রিলেটেড বাট এমসিকিউ প্যাটার্নে হয় তার কোশ্চেন পেপার ফলো করো, কারণ পেপার সেটার অলওয়েজ লাইক টু পিক দ্য কোশ্চেন ফ্রম সাম আদার কম্পিটিটিভ এক্সাম, লাইক নিট হতে পারে। ঠিক আছে, এই নিটের পেপার দেখে যেগুলো সোজা বেশি ডিবেট হোক না, সোজা যারা তোমার সিলেবাসের সঙ্গে ওভারল্যাপ করছে সেই রকম রিজিয়ন থেকে কোশ্চেনগুলো পিক করো, খাতা নোট করো। আর হচ্ছে নেটের কোশ্চেন পেপার, নেটে দেখবে দুই ধরনের, এখন আমার এক্স্যাক্টলি আমি রিসেন্ট পেপার দেখিনি, বাট আমার সময় যেটা হতো 2 মার্কসের কোশ্চেন থাকতো যেটা খুব ইজি, আর 4 মার্কসের কোশ্চেন থাকতো যেটা হচ্ছে তোমাকে অ্যানালাইজ করে অ্যান্সার করতে হবে। তো 2 মার্কসের কোশ্চেনগুলো পিক করো, 4 মার্কসে যাওয়ার দরকার নেই। ক্লিয়ার, এগুলো পিক করো, এগুলো দেখো। গেটের পেপার একটু টাফ হয়, একটু ছেড়ে দাও। বাকি আরও অন্যান্য কোথাকার কোশ্চেন, ভাই কোশ্চেন পেপারে স্টাডি করো বেশি করে, কারণ হাতে মাত্র 3টে মাস সময়। 3টে মাসের মধ্যে টোটাল সিলেবাসকে খুঁটিনাটি পড়া খুব বেশি সম্ভব হবে বলে আমার মনে হয় না। বেশি করে কোশ্চেন পেপার সলভ করো, আর একবার চেষ্টা করো ওভারঅল জাস্ট একটা দেখার কি ঠিকঠাক যাচ্ছে কি না। ওকে, আই হোপ ইট উইল বি ভেরি হেল্পফুল। আর বাকি দেখি, আমি চেষ্টা করছি কীভাবে কী করা যায়। আমি ওই বাস উপর জাস্ট ব্রাশ আপ করার মতো কিছু করে কোথায় কোন সোর্স থেকে কোন চ্যাপ্টারটা পড়বে, কোথায় কী পাওয়া যাবে, এইভাবে একটা প্রত্যেকটা মানে এই যে সিলেবাসের ধরে বলবো, একবার ভেবে রেখেছি। দেখি সামনে কী করা যায়। বাকি অল দ্য বেস্ট। আজকে বাস এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।